মানুষ অনেক কিছু দেখেছে, মানুষের একটাই দেখা বাকি আছে, সেটা হলো ইসলামী সরকার, ইনসাফ ভিত্তিক সরকার। কল্যাণ রাষ্ট্র বাংলাদেশের মানুষ দেখে নাই। এখন নতুন পরিবর্তিত পরিস্থিতিতে আমাদেরকে কল্যাণ রাষ্ট্র গড়ার দায়িত্ব নিতে হবে ইসলামী যুব আন্দোলনের সৈনিকদের। তারা যদি, আমি তো এতটুকু বলতে পারি, বাংলাদেশ নয় পৃথিবীর যতগুলো ইতিহাস রয়েছে সবগুলো ইতিহাসের সাথে সম্পৃক্ত ছিল যুবকরা। আমরা দেখেছি বাংলাদেশের ঐতিহাসিক যে অভ্যুত্থানগুলো হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে, 5ই আগস্টের সংগ্রাম হয়েছে, সবগুলোর পিছনে ফুয়েল হিসাবে, তেল হিসাবে কাজ করেছে যুবকরা। এই জন্য যুবকদেরকে এখন থেকে কথায় বড় না হয়ে কাজে যদি আমরা বড় হতে পারি, আমাদের আদর্শগুলোকে যদি প্রচার করতে পারি, আমাদের নীতি নৈতিকতাগুলো যদি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি, জনগণের মধ্যে আমাদের গণজোয়ার যদি তৈরি করতে পারি, তাহলে আগামীর বাংলাদেশ সুন্দর হবে। আর যদি সেটা আমরা করতে ব্যর্থ হই, তাহলে আগের মতোই ফিরে যাবে বাংলাদেশ। ঠিক কিনা বলেন? বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 53 বছর অতিবাহিত হয়েছে। এর মধ্যে আমরা বিভিন্ন সংগ্রাম দেখেছি, অভ্যুত্থান দেখেছি। বিশেষ করে আমাদের যখন একটি মানচিত্র ছিল না, একটি পতাকা ছিল না, একটি রাষ্ট্র ছিল না, যখন আমরা পূর্ব পাকিস্তান হিসাবে ছিলাম, তখন এদেশের মানুষ নানা রকম বৈষম্যের শিকার ছিল। মানুষ বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য এদেশের মানুষ মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করেছিল, স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। তার বিনিময়ে আমরা একটি রাষ্ট্র পেয়েছিলাম, বাংলাদেশ নামক একটি ভূখণ্ড পেয়েছিলাম। কিন্তু আমরা দেখলাম বাংলাদেশ নামক ভূখণ্ড পাওয়ার পর যেই বৈষম্যের শিকারের কারণে আমরা নতুন বাংলাদেশের প্রত্যাশায় যুদ্ধে সংগ্রামে লিপ্ত হয়েছিলাম, আমাদের মনে হয় সেগুলো বৃথা হয়ে গিয়েছিল। যে কারণে নতুন করে বারবার আমরা বিভিন্ন রকম আন্দোলন সংগ্রাম করেছি। পরবর্তীতে দেখেছি আমাদের এদেশের মানুষদের কাছ থেকে ভোটাধিকার হরণ করা হয়েছে, বিভিন্ন রকম তাদের অধিকারগুলো থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। যে কারণে আবারও 90 আরেকটি অভ্যুত্থান হয়েছিল। 90 অভ্যুত্থান হওয়ার পর আমরা দেখলাম তার 5 বছরের পরেই যেই সরকার ক্ষমতায় এসেছিল, তারা আবারও এদেশের মানুষের ভোটাধিকারকে হরণ করেছে, মানুষের বিরুদ্ধে নানা রকম নির্যাতনের স্টিম রুলার চালিয়েছে। যেই কারণে আবারও আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। পরবর্তীতে আরেকটি নতুন সরকার এসেছিল। তারপর আমরা দেখেছি তারাও নানাভাবে এদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল। আমরা দেখেছি তারা এদেশের উলামায়ে কেরামের বিরুদ্ধে নানা রকম স্টিম রুলার চালিয়েছিল, নির্যাতন চালিয়েছিল এবং ইসলামের বিধানগুলোর প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিল। তখন এদেশের ইসলাম ভিত্তিক মানুষরা, এদেশের ধর্মভীরু মানুষরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করে তৎকালীন আওয়ামী লীগ সরকারকে হটিয়েছিল। ঠিক কিনা বলেন? আমরা দেখেছি প্রিয় বন্ধুরা, তারপর আমরা একটি ইসলামের মূল্যবোধের সরকার পেয়েছিলাম। সেই ইসলামী মূল্যবোধের সরকারের আমলে আমরা দেখেছি এদেশের সংসদে মদের আইনকে বৈধ করা হয়েছিল। আমরা একইভাবে আরো দেখেছি, যেমনি ভাবে দেশের মানুষ প্রত্যাশা করেছিল সেই ইসলামী মূল্যবোধের সরকার ক্ষমতায় এসে এদেশের মানুষকে নানা রকম বৈষম্য থেকে মুক্ত করবে, কিন্তু আমরা দেখেছি তারা তো বৈষম্য থেকে মুক্ত করেই নাই, বরঞ্চ 3 বার এ দেশটাকে বিশ্বে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল। আপনাদেরকে মনে রাখতে হবে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন করা সেই সরকারই করে নাই। সর্বপ্রথম পৃথিবীর বুকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল আওয়ামী লীগ সরকার। তার ধারাবাহিকতায় পরবর্তী সরকারগুলো 3 বার বিশ্বের বুকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল। এরপর আমরা দেখেছি এদেশের মানুষ ত্যক্ত বিরক্ত হয়ে, আমরা দেখেছিলাম তখন একটি সেনাবাহিনী সমর্থিত সরকার এসেছিল, জরুরি অবস্থা জারি হয়েছিল। কিছুদিন এদেশের মানুষ তাদের মধ্যে দেখেছিলেন শান্তি। যে কারণে আমরা দেখেছি যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতারা দুর্নীতিতে নানা রকম জনগণের বিরুদ্ধে নানা রকম কার্যকলাপে সম্পৃক্ত ছিল, তাদের প্রত্যেককে কিন্তু সেই সরকার জেলে নিয়েছিল। আমরা পরবর্তীতে দেখেছি সেই সেনাবাহিনী সরকারের সহযোগিতায় বাংলাদেশের ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ সরকার। তারা বিপুল ভোটে, জনতার ভোটের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। কিন্তু বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে প্রথমে দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে হত্যা করে তারা প্রথমেই দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। আমরা এরপরে দেখেছি
তারা নানা রকম অনৈতিক কার্যকলাপের সাথে সম্পৃক্ত হয়েছিল। পরবর্তীতে সবচেয়ে বড় যে কার্যকলাপটি করেছিল, তারা যখন নানাভাবে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারছিল না, আমরা দেখেছিলাম সেই সরকার বুঝেছিল তারা যদি সঠিকভাবে নির্বাচন দেয় আবার বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে না। যে কারণে তারা বাধ্য হয়ে একটি অবৈধ নির্বাচন, প্রার্থী ছাড়া একটি নির্বাচন করেছিল। রাতে ভোট করে তারা অবৈধভাবে আবারও ক্ষমতায় আসন গ্রহণ করেছিল। কিন্তু তারা ভুলে গিয়েছিল, পৃথিবীর ইতিহাস জানা ছিল না, মানুষের মৌলিক অধিকার যারা নষ্ট করত, যারা পৃথিবীর বুকে যারাই স্বৈরাচারী আচরণ করেছে, যারাই ফ্যাসিস্ট আচরণ করেছে, তাদের অবস্থা এমন হয়েছে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। সেই তৎকালীন আওয়ামী লীগ সরকার সেই ইতিহাস ভুলে গিয়ে তারা মনে করেছিল তারা পৃথিবীতে নতুন ইতিহাস গড়তে চায়। এদেশের মানুষ তাদেরকে ক্ষমতা থেকে উৎখাত করতে পারবে না। তারা এমন নিজেদেরকে ক্ষমতাধর দম্ভ প্রকাশ করে বলতো যে এদেশের মাটি থেকে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটানোর কারো সাহস নেই। কিন্তু আমরা দেখেছি একে একে করে 3টি নির্বাচন যখন অবৈধভাবে করেছে, এদেশের মানুষের মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে একটি ক্ষোভ সৃষ্টি হয়েছিল। এদেশের মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি স্ফুলিঙ্গের ন্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে আওয়ামী লীগকে এমন ভাবে হটিয়েছে আজকে বাংলাদেশে আওয়ামী লীগের নামগন্ধ খুঁজে পাওয়া যায় না। আমরা দেখি একটা সময় অবৈধ যেই সংগঠনগুলো হালকা হালকা মিছিল টিছিল করতে দেখতাম গোপনে পলায়া পলায়া, আজকে যেই দলটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে সম্পৃক্ত ছিল তারা জনগণ থেকে এমন ভাবে বিতাড়িত হয়েছে যে কারণে আজকে তারাও পলায়া পলায়া মিছিল করে। আমি আজকের যুব সমাজকে আমি বলতে চাই, আজকে যারা উপস্থিত রয়েছেন, এই 5 আগস্টের পরে নতুন বাংলাদেশে একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। আমরা যদি যুবকরা কাজ করতে পারি, ইসলামের সুমহান আদর্শগুলোকে জনগণের মাঝে পৌঁছে দিতে পারি, আমরা যদি ইসলামী আন্দোলনের বাংলাদেশের কার্যক্রমগুলোকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি, আমাদের নীতি নৈতিকতাগুলো যদি কি মানুষের মধ্যে প্রচার করতে পারি, আমি তো বলতে পারি মানুষ অনেক কিছু দেখেছে, মানুষের একটাই দেখা বাকি আছে, সেটা হলো ইসলামী সরকার, ইনসাফ ভিত্তিক সরকার। কল্যাণ রাষ্ট্র বাংলাদেশের মানুষ দেখে নাই। এখন নতুন পরিবর্তিত পরিস্থিতিতে আমাদেরকে কল্যাণ রাষ্ট্র গড়ার দায়িত্ব নিতে হবে ইসলামী যুব আন্দোলনের সৈনিকদের। তারা যদি, আমি তো এতটুকু বলতে পারি, বাংলাদেশ নয় পৃথিবীর যতগুলো ইতিহাস রয়েছে সবগুলো ইতিহাসের সাথে সম্পৃক্ত ছিল যুবকরা। আমরা দেখেছি বাংলাদেশের ঐতিহাসিক যে অভ্যুত্থানগুলো হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে, 5 আগস্টের সংগ্রাম হয়েছে, সবগুলোর পিছনে ফুয়েল হিসাবে, তেল হিসাবে কাজ করেছে যুবকরা। এই জন্য যুবকদেরকে এখন থেকে কথায় বড় না হয়ে কাজে যদি আমরা বড় হতে পারি, আমাদের আদর্শগুলোকে যদি প্রচার করতে পারি, আমাদের নীতি নৈতিকতাগুলো যদি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি, জনগণের মধ্যে আমাদের গণজোয়ার যদি তৈরি করতে পারি, তাহলে আগামীর বাংলাদেশ সুন্দর হবে। আর যদি সেটা আমরা করতে ব্যর্থ হই, তাহলে আগের মতোই ফিরে যাবে বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে আজকে শপথ নিতে হবে, ইসলামী যুব আন্দোলনের কর্মীদেরকে শপথ নিতে হবে, নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব তোমাদের, নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব তোমাদের। সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশ গড়তে আপনাদেরকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।